আমন্ত্রণ জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা। আমাদের আজকের আলোচনার বিষয় খোঁজ নিখোঁজ। আপনারা জানেন যে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোবাশ্বের হাসান নিখোঁজ হন এবং যখন আমরা এই অনুষ্ঠান করছি তখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টির তদন্ত করছে। দৈনিক প্রথম আলো বলছে যে গত অগাস্ট মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আড়াই মাসে রহস্যজনকভাবে রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র সহ 9 জন নিখোঁজ হলেন। বিবিসি বাংলা বলছে যে মিস্টার হাসান এমন এক সময় নিখোঁজ হলেন যখন বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিদের তালিকা দীর্ঘ হচ্ছে। কেন নিখোঁজ ব্যক্তিদের তালিকা দীর্ঘ হচ্ছে? নিখোঁজ, গুম শব্দগুলো কেন উদ্বেগ, আতঙ্কের কারণ হচ্ছে দেশ জুড়ে? নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা কতটা সহযোগিতা পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং দোষীরা কি বিচারের সম্মুখীন হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিক থেকে যাচ্ছি, প্রথমেই আছেন ডক্টর শাহদিন মালিক, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আছেন জনাব জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক, ডিবিসি নিউজ। আছেন সৈয়দ বদরুল আহসান, সহযোগী সম্পাদক, দ্য এশিয়ান এইজ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং অসংখ্য ধন্যবাদ আজ সময় করে আসার জন্য। যে ঘটনাটি দিয়ে শুরু করেছি সেটি হচ্ছে যে গত মঙ্গলবার সন্ধ্যায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোবাশ্বের হাসান তিনি নিখোঁজ হয়েছেন এবং সেই একই দিনে আরো 2 জন নিখোঁজ হয়েছেন। দৈনিক ইত্তেফাক বলছে যে একই দিনে 2 জন প্রকৌশলী নিখোঁজ হয়েছেন কাছাকাছি এলাকা থেকে এবং তারা 2 জন সহোদর। মোবাশ্বের হাসানকে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং সে বিষয়ে আসলে সবশেষ ডেভেলপমেন্ট কি সেটি জানার জন্য যদি আমরা প্রথমে একটি রিপোর্ট দেখে নিই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বের হাসান নিখোঁজ হওয়ার পর পেরিয়ে গেছে 2 দিন। তার সন্ধানে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোবাশ্বেরের 5 বছরের এক কন্যা সন্তান রয়েছে, তবে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়েছে কয়েক বছর আগে। কিন্তু পারিবারিক, সামাজিক বা শিক্ষকতা জীবনে কারো সাথে কোনো ঝামেলা নেই বলেই ধারণা পরিবারের। তাই নিখোঁজের কারণ কি হতে পারে সে সম্পর্কে অন্ধকারে তারা। মোবাশ্বেরকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তার বাবা। আমার বিশ্বাস যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট প্রচেষ্টা নিচ্ছে, ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টার উপর আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। তো আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুলিশ বলছে তদন্তে এখনো তেমন কোনো অগ্রগতি নেই, তবে সব দিক মাথায় রেখে জোরে সোরে কাজ করছেন তারা। ওনার এরকম কোনো কোনো ধরনের ডিপ্রেশন ওনার ফ্যামিলি থেকে বলেনি যে পারিবারিক অবস্থা ওনার কিছু ছিল, অথবা আশেপাশে এলাকায় জিজ্ঞাসাবাদেও তার সাথে কোনো শত্রুতা জানা যায় না। তার বেশ কিছু পরিচিতি আছে সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকেও তার ইউনিভার্সিটিতে অবস্থানটাও ভালো বলেই এখন পর্যন্ত মনে হয়। তো আমরা সমস্ত প্রেক্ষাপটগুলো মাথায় নিয়েই, সব ডাইমেনশনস গুলো নিয়েই আমরা কাজ করছি। কোথাও যদি এরকম কোনো কিছু ক্লু পাওয়া যায় আমরা সেদিকে আগাবো। এই কর্মকর্তা জানান মোবাশ্বেরের সন্ধানে পুলিশের পাশাপাশি কাজ করছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও। ডক্টর মোবাশ্বের হাসান নিখোঁজ হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায়, এখন বৃহস্পতিবার রাত, এবং এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছিলেন যে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে আসলে কি কারণে তিনি নিখোঁজ হলেন। আপনাদের তিনজনেরই মতামত জানতে চাই। ডক্টর শাহদিন মালিক, আপনাকে দিয়ে শুরু করি। রিপোর্টে নাই বোধ হয়, আজকে কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য ছিল গতকালকে, হ্যাঁ, যে এরকম যারা গুম হচ্ছেন তারা অনেকেই হয়তো সামাজিক কোনো শত্রুতা বা পারিবারিক শত্রুতার কারণে হতে পারে, অথবা এমন কথাও আসছে যে হয়তো পাওনাদার থেকে গা ঢাকা দেওয়ার জন্য এই ধরনের কথাও আসছে, তাই তো? এখন ধরুন যে আপনাদের রিপোর্টে যে পুলিশ অফিসার যেটা একটু বক্তব্য দিলেন যে সামাজিক ভাবে ওনাদের পরিচিতি আছে, ওনার খোঁজ খবর নিয়ে তার সম্পর্কে কোনো খারাপ কথা কিছু জানা যায় নাই। এটা ধরেন একেবারে মধ্যযুগীয় একজন অপরাধ শিকার হলে অপরাধের শিকারীকে দোষ দেওয়া যে তুমি খারাপ লোক, অথবা তুমি এসবে জড়িয়েছ, এটা ধরেন আমি বলছি 100 বছর আগে পুলিশই এরকম পুলিশ কথা বলতো। এখনো যেটা খুব উদাহরণ, ধরেন যে রেপ হলে, ধর্ষণ হলে, বলে না, মহিলা ধর্ষণ হলে সাথে সাথে তাকে দোষ দেওয়া, সে তুমি এরকম একটু উগ্র কাপড় পরেছিলে কেন, বা রাতে 10টার সময় বেরিয়ে গেছিলে কেন। সো ওই যে ভিকটিমকে যে দোষ দেওয়ার মেন্টালিটি,
যে অপরাধটা করছে তার সে সাধু, আর যে অপরাধের শিকার হয়েছে এটা তার দোষ। আমি খুব আশ্চর্য হয়েছে যে পুলিশ অফিসার এখনো এরকম কথা বলতে পারে। হ্যাঁ, আমাদের তো এইসব ইতিহাস আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাচ্চা মারা গিয়েছিল, যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, বা এই ধরনের, বা ধরেন আমরা সব বেডরুমে 24 ঘন্টা পাহারা দিব কিনা, এই ধরনের। এখন যেটা হচ্ছে গুমের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে না, এর আগেও বলছেন যে এটা এখন গুম হয়েছে, তো আমরা কি করবো, তার শত্রুতা ছিল, তার সাথে শত্রু ছিল, অথবা সে আর্থিক লেনদেনের জন্য এটা পুলিশের কোনো দায় দায়িত্ব নাই। পুলিশ অফিসার বলছে তার সম্পর্কে খারাপ রিপোর্ট, অর্থাৎ যার সম্পর্কে খারাপ রিপোর্ট আছে, একটা লোক ভালো না হলে। এখন এইটাই আমাদের আশ্চর্য, আমরা একটা আশ্চর্য আইন শৃঙ্খলাবিহীন দেশের দিকে এগিয়ে যাচ্ছি। ধরেন এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো একটা ব্যাপার আছে। পুলিশ মানে সবসময় মানুষ মেরে যাচ্ছে, মেরে বলছে যে একটা কিচ্ছা যেটা আছে, ওই কিচ্ছা আমরা কেউই বিশ্বাস করি না। গুমের যেটা হচ্ছে গত 2-3 বছর ধরে হয়েছে, এখন গুমেরও এখন প্রথমে বলতো পুলিশ কিছু জানি না, এখন যে নতুন যে কিচ্ছাটা চালু হয়েছে যে গুমের শিকার হচ্ছে তারও নিশ্চয়ই কোনো দোষ ছিল। এটা তো মানে ধরুন না, সভ্য সমাজে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের কথা বলবে, এই ধরনের আমি যেটা বলি ন্যারেটিভ, এই ধরনের যে অবস্থান নিবে, এটা আসলেই কোনো সভ্য সমাজ এটা হতে পারে না। আর হতে পারে না বলেই তো আমাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কত 10-12 বছর ধরে হচ্ছে। আমি কোনো সরকারের কথা বলছি যে 12-13 বছর ধরে 2002 মানে অফিসিয়ালি যদি বলেন, পরে যদি বলি 2004 থেকে, তার আগে ওই যে অপারেশন ক্লিন হার্ট, হ্যাঁ 2002 অক্টোবর থেকে অপারেশন ক্লিন হার্ট, ওখান থেকে যে শুরু হয়েছে, আজকে কত 2017, 15 বছর ধরে হচ্ছে। এবং একই মানে আমি কিচ্ছাই বলবো, এটা মানে ওনার এইসব রিপোর্টটা দেখে আমি খুবই হতাশ হচ্ছি এবং খুব আতঙ্কিত হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। তো পরে আমি আবার ফিরে আসবো। জি, সৈয়দ বদরুল হাসান, আপনার কাছে যেতে চাই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা একটি প্রতিবেদনে বলেছিল যে 2017 সালের প্রথম 5 মাসে, শুধু প্রথম 5 মাসে 48টি নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এবং যেদিন মোবাশ্বের নিখোঁজ হয়েছেন, আমি যেমনটি বলছিলাম, সেই একই দিন আরো 2 জন নিখোঁজ হয়েছেন, দুই সহোদর ভাই। 22 অগস্ট ক্যান্টনমেন্ট থানাধীন বিমানবন্দর সড়ক থেকে অপহৃত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং এবিএন গ্রুপের এমডি। 27 অগস্ট গুলশান থেকে অপহৃত হয়েছেন বেলারুশের অনারারি কনসুলার এবং ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। সাভারের আমিনবাজারের বাসা থেকে বের হয়ে ফিরে আসেননি কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব। এবং 2 সেপ্টেম্বর ধানমন্ডি থেকে কানাডার মন্ট্রিয়ালের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক, তিনি নিখোঁজ হয়েছেন। এবং গত 10 অক্টোবর থেকে নিখোঁজ পূর্ব পশ্চিম বিডি নিউজের সাংবাদিক উৎপল দাস, এবং উৎপলকেও কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এটা তো খুবই উদ্বেগজনক যে আমরা যে এমন একটা রাষ্ট্রে বাস করছি, যে রাষ্ট্রকে আমরা সবসময় বলে থাকি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা উদারপন্থী একটা রাষ্ট্র। তো তখন এই ধরনের এই রাষ্ট্রে যখন এই ঘটনাগুলো ঘটে, মানুষ নিখোঁজ হয়ে যায়, নাগরিক নিখোঁজ হয়ে যায়, যে কোনো নাগরিক হোক, যে শিক্ষিত নাগরিক হোক, উচ্চ পর্যায়ের নাগরিক হোক, একদম অতি সাধারণ নাগরিক হোক, এটা তো একটা রাষ্ট্রের দায়িত্ব। তা আমরা যখন বলি যে একটা স্বাধীন রাষ্ট্রে আমরা বাস করছি, আর এখানে তো কোনো অগণতান্ত্রিক শাসন নেই, আপনার সামরিক শাসন নেই, বা কোনো বৈদেশিক শাসন নেই, আমাদের নিজের একটা দেশ। আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে গত কয়েক বছর ধরে বলে আসছি যে আমরা 1971 চেতনায় স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধে আমরা ফিরে যাচ্ছি বা চেষ্টা করছি বা ফিরে যাব। তো সেই ক্ষেত্রে যখন এই ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু নিজের মনের মধ্যেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন নাগরিক হিসেবে, একজন নাগরিক মুবাশ্বের হাসান আর 2 জন একই দিনে একই সময় নিখোঁজ হয়েছেন, এরা যে নিখোঁজ হয়েছেন, তখন আমার নিজেরই কিন্তু একটা দুশ্চিন্তা গ্রস্ত হতে হয় যে আমার এই নাগরিক এরা কোথায় আছে, কিভাবে আছে, কে নিয়ে গেছেন, কেন নিয়ে গেছেন। এইটা চিন্তা ভাবনা করলে অন্য কোনো কাজে কিন্তু মন বসে না। কি লিখবো, কি মন্তব্য করবো, কার সাথে কথা বলবো, বা বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, কিছুই আসে না, ইয়ে হয় না। তারপর যখন যে কথাগুলি যে স্যার যেটা বলছেন, ডক্টর স্বাধীন মালিক যেটা বলছেন, যে এই যে পুলিশ অফিসার যে মন্তব্যগুলো করলেন, এটা এখন আমাদের দেশে প্রায় দেখা যায়, অহরহ দেখছি আমরা, কেউ এই ধরনের কোনো অপরাধ ঘটে থাকলে আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে পুলিশ অফিসার পর্যন্ত যে হয়তো এটা আমরা তৈরি দিয়েছি যে কোনো তার পারিবারিক বিষয় কি ছিল, তার স্ত্রীর সাথে সম্পর্ক কি ছিল, এটা তো আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয়টা হচ্ছে যে একটা মানুষ হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
এবং তিনি একটা নাগরিক, আপনি সেদিকে যাবেন। আপনি যে ইন্টারপ্রিটেশন যেটা করবে, এটা ভবিষ্যতে যদি আদালতে মামলা হয়, এটা আদালত দেখবে, আপনি তো দেখার বিষয় না। তো যেমন যারা আমার মাঝে মাঝে বলতে একটু প্রাসঙ্গিক বলি, যখন এই প্রধান বিচারপতি নিয়ে বেশ হইচই হচ্ছিল, তখন আমাদের আইনমন্ত্রী বলেছেন তিনি অসুস্থ। এখন তিনি অসুস্থ কি সুস্থ? এখন প্রধান বিচারপতি যাওয়ার আগে তিনি বললেন যে তিনি সুস্থ। তো যাই হোক, তিনি যদি সুস্থ বা অসুস্থ থাকেন, এটা তার জন্য একটা মেডিকেল টিম বলবে, তার ডাক্তার বলবে, এটা একজন মন্ত্রী বলবে কেন? তো সেটা তো সেই তার প্রাইভেসি, আপনি কি অসুস্থ এটাকে অন্য কেউ প্রকাশ করতে পারেন অ্যাবসলিউটলি। তো তারপর যেটা হচ্ছে, তারপর যে এই যে মুয়াশশার হোসেনের কথা যে বলি, এখন তাকে নিয়ে তার খোঁজ নেওয়া হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে, সবার সে কোথায় আছে, ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশের সরকার, নির্বাচিত একটা সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সরকার জানবে না কেন যে একটা নাগরিক কোথায় গেল? এবং সরকারকে এখন আমরা তৎপর, আমরা খোঁজ দিচ্ছি। তো আমরা খোঁজ দিচ্ছি এটা যে আপনারা তো খোঁজ আগে থেকে নেবেন, এটা এখন আপনার মিডিয়াতে কথাবার্তা উঠছে, লেখালেখি হচ্ছে, তারপর আপনার সব তথ্য হচ্ছেন। এখন প্রত্যেক নাগরিককে একটা নাগরিক উধাও হয়ে যাবে, তারপর আমরা লিখবো, টেলিভিশনে আসবো, আমরা এই ধরনের আলোচনা করবো, তখন আপনারা করবেন। এটা তো কাম্য নয়। আপনাদের এফিসিয়েন্সি কোথায়? আমরা এখানে আছি, স্যার আছেন এখানে, আমাদের দায়িত্ব কিভাবে আমরা পালন করবো? এটা যদি কোনো টেলিভিশন স্টেশন বলে বা রেডিও স্টেশন প্রচার করে তারপর আমরা কাজ করবো, সেটা হয় না। তারপর যেন যে এটা তো সর্বশেষ একটা কথা হচ্ছে, এটা আমরা সবসময় বলে থাকি, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা আছি। তো এটা কোন ধরনের গণতন্ত্র? একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নাগরিক হারিয়ে গেল। 9 জন, গত আগস্ট মাস থেকে যে আপনি প্রথম আলোর রিপোর্ট তুলে ধরলেন, 9 জন নাগরিক হারিয়ে গেল। এরা কোথায় গেল, কেন গেল, কে নিয়ে গেল আমরা জানি না। কিন্তু আমরা বলছি আমরা একটা সেকুলার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করছি। তো এটা তো কথার সাথে কাজের মিল আমরা পাচ্ছি না। তো আইন তো, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা, যে আইন শৃঙ্খলা এত নিচে নেমে আসে। আমরা সেই প্রসঙ্গে যাবো। আমরা যদি তার আগে জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে যেতে চাই, আপনি ঘটনাটিকে কিভাবে দেখছেন? ঘটনাটাকে ধরেন, এটা তো আমার একটু ব্যক্তিগত সংশ্লিষ্টতা। এই ডক্টর মুবাশ্বের ওকে চিনি আমি 20-22 বছর আগে থেকে। ইভেন এই গত সপ্তাহে না, গত মাসের শেষ দিকে ও আমাকে ফোন করে জানালো যে ও একটু টেনশনে দিন কাটাচ্ছে। আমি বললাম কি সমস্যা? তখন সে কিছু ঘটনার কথা বললো, এর মধ্যে তার বাসায় ঢোকার চেষ্টা করলো, যেটা এখন মিডিয়ায় দেখতেছেন। তখন আমি বললাম, তুমি এক কাজ করো, তুমি ওই সিসি ক্যামেরা লাগাও। আমি কিন্তু এটা পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশকে ইনফর্ম করলাম। ইভেন এই কিছুদিনের মধ্যেই একটা পুলিশের একটা রিসার্চের জন্য ওর কাছে যাওয়ারও কথা পুলিশের। হ্যাঁ, সেটা আমি ইন্ট্রোডিউস করে দিলাম, অনেক হলো। কিন্তু ও যে এই ধরনের একটা সিচুয়েশনে আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা কেন বলছি, যে এটা সাধারণ কেস না যে রাস্তার থেকে কেউ অপহরণ করে নিয়ে গেল, হ্যাঁ, বা পারিবারিক শত্রুতা, হ্যাঁ, এটা সে আজ করতে পেরেছিল বলেই সে কিন্তু আমাকে এটা ইনফর্ম করেছিল। সে কারণে আমি এই কথাগুলো বললাম। এখন তাকে কে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, এটা তো আমি এই মুহূর্তে বলতে পারছি না। এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও বলতে পারছে না। কেন পারছে না সেটাও একটা তদন্তের বিষয়। শুধু এই কেসটা না, আপনি যদি দেখেন, এই যে ফিগারটা আপনি বললেন যে বিবিসির, আমি দেখছিলাম আমাদের রিপোর্টের জন্য, আমাদের হিউম্যান রাইটস কমিশন, আমাদেরও তো একটা হিউম্যান রাইটস কমিশন আছে, আপনি তো ইন্টারন্যাশনাল, আমাদের কমিশনই বলছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 52 জন নিখোঁজ। হ্যাঁ, এবং এই যে চেয়ারম্যান সাহেব যে রিয়াজুল হক, উদ্বেগ প্রকাশ করেছেন। এরপরে হিসাবটা যদি বলেন আপনি, যে গত 2.5 মাস 3 মাস, তো হিসাবটা কি দাঁড়ায়? গত 10 মাসে আপনার 7 জনের মতো না, প্রতি মাসে 6 জন মানুষ উধাও হয়ে যাচ্ছে। এখন এটা মানে কতটা উদ্বেগজনক, 1-2 জন যা 10 জনও তার ফ্যামিলির কাছে, কিন্তু বিষয়টা এখন দাঁড়াচ্ছে যে এটা একটা নিয়মে পরিণত হয়ে যাচ্ছে। এবং এত মানুষ ব্যক্তিগত কারণে উধাও হয়ে যাচ্ছে, সেটি ভাবাটা আসলে না। আমি তো মনে করি ব্যক্তিগত কারণ হোক আর যেই কারণেই হোক, রাষ্ট্রের তো দায়িত্ব তাকে খুঁজে বের করে তার ফ্যামিলির কাছে নিয়ে আসা। বিচার টিচার হলে পরে বিচার করবে, সেটা তো পরের বিষয়। আগে তো মানুষটাকে জীবন্ত উদ্ধার করে নিয়ে আসতে হবে। এখন এইসব, যেটা ডক্টর স্বাধীন মালিক বললেন, এইসব দেখার তো বিষয় না যে ওই তার ব্যাকগ্রাউন্ড কি, হিস্ট্রি কি। হ্যাঁ, পুলিশ তদন্ত করবে, নানান
আপনার ওই ক্লু পাওয়ার জন্য সব অ্যাঙ্গেলই মাথায় রাখবে, এটা ঠিক, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা কি বলে? আমাদের এক্সপিরিয়েন্স বলে যে এই গত 7টা কেসে পুলিশ একজনকে উদ্ধার করে আনতে পারে নাই। তার মানে পুলিশের লিমিটেশন আছে। পুলিশ যে পারে না এটা তো না, পুলিশ কিন্তু এর চেয়ে বড় বড় কেসও ডিটেক্ট করেছে এই দেশে, করছে না, কিন্তু এগুলো পারছে না কেন? তার মানে পুলিশের হাতের চেয়েও বড় হাতের কোনো কাজকর্ম এখানে থাকতে পারে, যে কারণে কোথাও একটা গিয়ে হয়তো পুলিশ আর পারে না। সেই জায়গাটা কেন হয়? সেই জায়গাটা আমি মনে করি দিনের পর দিন যদি কেউ, রাষ্ট্রের যে কেউ, আমি আপনি, কোন সংস্থা, বাহিনী, যে কোনো দল, যে কেউ যদি দিনের পর দিন কোনো কিছুতে ইন্ডেমনিটি পেয়ে যায়, তাহলে সে আর রাষ্ট্রের আওতার মধ্যে থাকে না, সে তখন রাষ্ট্রের চেয়ে নিজেকে বড় মনে করে। সেই জায়গাটা আমরা যাচ্ছি কিনা সেটাই অনেক উদ্বেগের। দুইটা জন মনে হয়, দুইটা জন যারা গুম হওয়ার পরে ফিরে এসছে, তার সব ক্ষেত্রে ওখানে কিচ্ছুটা একই, যে তারা বলছে যে আমাকে কেউ রাস্তা মানে চোখ বন্ধ করে এক জায়গায় বেশি কিছু বলতে পারছে না ভয়ে বা চোখ খুলে আমাকে রাস্তার পাশে রেখে গেছে, এবং ওখান থেকে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে উদ্ধার করে আনছে এরকম ঘটনা বোধহয় একটা কি দুইটা আছে, আমার এই মুহূর্তে সব মনে পড়ছে না, কিন্তু যেগুলি ফিরে আসছে ওই ঘটনার প্যাটার্ন তো এরকম যে আমাকে কোনো রাস্তার পাশে তাকে রেখে যাচ্ছে, উদ্ভ্রান্ত অবস্থা পাওয়া গেছে। হ্যাঁ, এখানেও কিন্তু তার মানে এখানে আরেকটা সিমিলারিটি আছে, আপনাকে হেল্প করি। দেখেন এর যারাই আসছে এরপরে কিন্তু একটা কথাও বলতে এখান থেকে তো কতগুলি উপসংহার ধরে, এটা এই উপসংহারে আসলে আইনস্টাইন হতে হবে না, মানে বিরাট একটা বিজ্ঞানী হতে হবে না, যে এই ধরনের অপরাধ করব আমাদের দেশের কোনো অপরাধীর পক্ষে সম্ভব না। যে প্যাটার্নটা আসছে, যে একটা মাইক্রোবাস একজন লোকের সামনে থেমে মাইক্রোবাস থেকে টেনে, মানে বিভিন্ন ঘটনা লেগেই পরিচিত, মানে মাইক্রোবাসে টেনে তুলে নিয়ে গেছে, তারপরে চোখ বেঁধে ফেলছে, তারপরে সে আর কোনো খোঁজ নাই। তো এইরকম একটা মানে চক্র 7-8 জন লোক মাইক্রোবাসে এসে দিনে দুপুরে কাউকে ধরে নিয়ে যাবে, এই ধরনের আমার মনে হয় যে দক্ষতা সম্পন্ন অপরাধী বাংলাদেশে, আমি পুলিশের জড়িত রাখবো, কমন সেন্সে বলবো যে নাই। এবং এ ধরনের ঘটনা ঘটলে কিন্তু আমাদের আসলে সাহায্যের জন্য যাওয়ার কথা আমাদের অপরচকের দক্ষতা, যে ঢাকা শহরে গত 10 বছরে বোধহয় 3-4টা ব্যাংক ডাকাতি ছাড়া ব্যাংক ডাকাতি হয়নি, আর যে 3-4 লাস্ট সাভার একটা হলো যে গোলাগুলি হয়েছিল ওই হ্যাঁ কলাবাগানে, আমি বলছি যে ধর আমাদের দেশের অপরাধীদের যে স্কিল লেভেল, ঠাট্টা করে বলি, দেখো ব্যাংক ডাকাতি করার মধ্যে কিন্তু স্কিল লেভেল নাই, যে ব্যাংক ডাকাতি করে মানে পার পেয়ে গেছে এরকম গত 10 বছরে আমার তো মনে পড়ে না, অত স্মার্ট অপরাধ। এক্স্যাক্টলি। তো এইখানে যে ধরনের মানে ঢাকা শহরের মাঝখান থেকে তুলে নিয়ে যাবে দিনে দুপুরে, এটা কিন্তু এটা কারা করছে এটা বোঝার জন্য আইনস্টাইন বিজ্ঞানী হওয়ার মতো মানে অত জ্ঞান বিজ্ঞানের দরকার নেই। এটা আমার মনে হয় যে সব সাধারণ মানুষ তাদের সাধারণ জ্ঞান থেকে এটা বুঝতে পারে। আর একটু আমি আপনি বলছি, আমি অ্যাড করি যে আমাদেরও সবার এটা কোনো কারণ ছাড়া, আমিও যে মাঝরাতে এখন টেলিভিশনে আসি, টেলিভিশনের গাড়িতে আসি, কিন্তু যখনই সম্ভব হয় বাসার বা অফিসে আমাদের সহকর্মী বা যে অফিসের মানে কাউকে নিয়ে আসার চেষ্টা, কোনো স্পেসিফিক কোনো কারণ নাই, এবং কেউ ধরে গুম করলে ও আমাকে বাঁচাবে সেটাও না, কিন্তু কিছুটা হলে মনের সান্ত্বনা যে ঠিক আছে, মানে আমরা এই আতঙ্কের মধ্যে, আমি নিজে কিন্তু আতঙ্কের মধ্যে বাস করছি। রাত্রেবেলা 12টার সময় টেলিভিশনে আসার সময় কিন্তু আমি পারলে যেদিন পারি কাউকে সাথে নিয়ে আসি, মানে এটা তো একটা মানে এটা তো এই আতঙ্কের পরিবেশ আসলে কেন তৈরি হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। এবং আইন ও সালিশ কেন্দ্র হিসেবে গত 3 বছরে শুধু নিরাপত্তা বাহিনীর পরিচয়ে, যে বিষয়টি আপনি বলছিলেন, নিরাপত্তা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার পর 267 জন নিখোঁজ হয়, এবং 2015 সালে সংখ্যা ছিল 55 জন, 2016 সালে যেটি বেড়ে হয় 97 জনে, এবং 2017 প্রথম 3 মাসেই সেটি হয়ে যায় 25টি। অর্থাৎ ধীরে ধীরে সংখ্যাটি বাড়ছে। সেটি হচ্ছে আসলে আতঙ্কের কারণ, কারণ যাদের কাছে আমাদের সাহায্যের জন্য যাওয়ার কথা যদি তাদের পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়, তাহলে আসলে আতঙ্ক ছড়ানোর যথেষ্ট কারণ আছে। এটি নিয়ে আমরা বিরতির পরে এসে আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে এর সাথে সংশ্লিষ্টতার কথা বারবার আসছে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু এখনো পর্যন্ত কি তাদের কারো শাস্তির কথা আমরা সেভাবে জেনেছি কিনা এবং শাস্তি হচ্ছে কিনা, এবং আস্তে আস্তে ঘটনা কোন দিকে যাচ্ছে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। একটা বিরতিতে যাচ্ছি দর্শক, বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পরে, আমাদের সাথে থাকুন।
দর্শক, ডিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আজ আমরা কথা বলছি খোঁজ নিখোঁজ এই বিষয় নিয়ে, এবং বিরতির আগে আসলে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটি হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতা বা নিরাপত্তা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটি নিয়ে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে লোকজনের মধ্যে। এবং জাতিসংঘের মানবাধিকার কমিটিও বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হওয়ার ঘটনা বৃদ্ধি এবং সেগুলোর তদন্ত নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে আপনাদের মতামত জানতে চাই। জাহিদুল হাসান। আচ্ছা, না নিরাপত্তা দেখেন এই জায়গায় যে আমি যেটা বললাম ইন্ডিমিউনিটি পেয়ে গেলে যেটা হয়, এখন ধরেন নিরাপত্তা বাহিনী যদি এটা প্র্যাকটিসের মধ্যে থাকে, এরপরে যদি নিরাপত্তা বাহিনী এই ঘটনা নাও ঘটায়, অপরাধীরাও ঘটায়, দোষটা কিন্তু নিরাপত্তা বাহিনীর উপরে গিয়ে পড়ে। কারণ আমি একজন নিরাপত্তা বাহিনী যদি এই ঘটনা ঘটিয়ে অভ্যস্ত হই, আরেকজন সেই সুযোগটা নিবে, যে মানে রিয়েল কালপ্রিটও তখন এই ঘটনা ঘটিয়ে বলবে আমি নিরাপত্তা বাহিনীর লোক। আর এটা আপনার বিশ্বাসযোগ্যতা পাওয়া শুরু করেছে দেখেন, আপনি যখন দেখেন নারায়ণগঞ্জের ঘটনাটা যদি আনেন, 7 মার্ডার র্যাবের এই ঘটনাটা, যখন এর আগে আমরা কি করতাম, এটা ধোঁয়াশার মধ্যে কে নিল, কেউ বলে ডিবি, কেউ বলে র্যাব, নানান বাহিনীর কথা বলে, র্যাব নিলে ডিবির কথা বলে, ডিবি নিলে র্যাবের কথা বলে, এক একজনের নাম বলে, অথবা কোনো ব্যবসায়ী কার দ্বন্দ্ব আরেকজন সন্ত্রাসী দিয়ে ওটা নেওয়া হতে পারে, কিন্তু দোষটা করে গিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এখন নারায়ণগঞ্জের ঘটনার পর কিন্তু মানুষের মধ্যে এই বিশ্বাসটা ঢুকে গেছে যে না, এই ঘটনা এরা ঘটাতে পারে। কারণ 7 খুনের ঘটনাটা তো ছোটখাটো ঘটনা না, এবং কতটা, যে কথাটা আমি বারবার বলি, যে অধ্যত্তটা কোথায় যায়, যে আপনার টার্গেট কি ছিল, ধরে নারায়ণগঞ্জের ওই যে কাউন্সিলর নজরুল ইসলামকে, হ্যাঁ, এই একজনকে টার্গেট করতে গিয়ে যে যে দৃশ্যটা দেখেছে তাকে আপনি তুলে নিলেন। আপনার মানসিকতাটা কি? মানসিকতাটা হলো ও দেখে ফেলেছে, ওরে উঠাও, ড্রাইভারও দেখে ফেলেছে, ওরে উঠাও, মানে আমাকে তো কেউ কিছু করতে পারবে না। বিষয়টা তো এই মনোভাবটা তার ভিতরে কেন ঢুকলো? তার মানে তার অতীতের কিছু কর্মকাণ্ড, সে ওই সাহসটা তার মধ্যে এসে গেছে যে আমি যদি এগুলো ঘটাই আমার কিছু হবে না। যেই কারণে বিচারটা জরুরি। এই যে আজকে 7 খুনের বিচারটা হচ্ছে, এমন যদি প্রত্যেকটার বিচার হতো, যেটা উনি যে অপারেশন ক্লিন হার্টের কথা বললেন, সেটা তো ইন্ডিমিউনিটি দিয়েছে আপনার রাষ্ট্র, পার্লামেন্টে এক করে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছে। যে আপনার 2002 এর অক্টোবর থেকে জানুয়ারি 9 তারিখ পর্যন্ত 54 বা 55 এতজন মানুষ মারা গিয়েছিল। এই যে মানুষগুলো যে বিচার পেল না, ওই ফ্যামিলিগুলো যে বিচার পেল না, আর তারা যে হত্যার একটা লাইসেন্স পেয়ে গেল, তো এইটাই পরবর্তীতে তাদের সাহস জুগিয়েছে। এরপরে যখন এই ক্রস ফায়ার বলেন, এনকাউন্টার বলেন, যে নামেই বলেন, হ্যাঁ, বিচার বহির্ভূত হত্যার তো আপনার বিচার হচ্ছে না। এমন একটা এক্সিকিউটিভ তারা তদন্ত করে, নানান একটা কাগজপত্রে আইনগতভাবে হয়তো দেখায়, একই স্ক্রিপ্ট আমরা রেগুলার শুনে যাচ্ছি, একই ঘটনা। মানে ওই ঘটনা যদি বলি, যে স্বাধীন ভাই যেটা বললেন যে অতটা স্মার্ট না অপরাধীরা, আমি যদি র্যাবের এই প্রেস লিস্ট গুলি বলি, তারা তো অনেক বড় শক্তিশালী, নয়তো র্যাবকে বা পুলিশের কে জানা সত্ত্বেও সে চ্যালেঞ্জ করে কিভাবে, তাই না? প্রতি মুহূর্তে সে চ্যালেঞ্জ করতেছে, হ্যাঁ, উৎপেতে থাকা সন্ত্রাসীরা প্রতি মুহূর্তে র্যাবকে, প্রশিক্ষিত বাহিনীকে চ্যালেঞ্জ করতেছে। তার মানে এরা কত বড় শক্তিশালী। এখন আমি বলছি যে এই যে বারবার এদেরকে আপনার 2-4টা বা 10টা যে ঘটনায় ঘটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রত্যেকটারই উচিত ছিল আপনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসা, যেন পরবর্তীতে এই যে এটা কিন্তু আপনার নারায়ণগঞ্জের 7 খুন মামলার এটা খুব একটা ইম্প্যাক্ট করবে যে না, আমাকে দিয়ে এই ঘটনাটা ঘটাতে পারবা না, খুন করাইতে পারবা না। হ্যাঁ, তো এই বিচারটা যদি হতো, তাহলে পরবর্তীতে আপনার আজকের এই সিজারের এই ঘটনা ঘটতো না। এই সিজারের এই ঘটনাটার আগের ঘটনা যেগুলো আপনি বলছিলেন, সেগুলোকে যদি আপনার কারা কারা করেছে, আমি বলছি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই করুক, তাদেরকে যদি আপনি ফিরিয়ে আনতে পারতেন, এর মধ্যে যদি 2-4টা ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকে, তাকেও যদি আপনি কাঠগড়ায় দাঁড় করাতেন, তাহলে দেখতেন ভবিষ্যতে আপনার এই ঘটনাটা কমে যেত। এখন এসে এমন এক জায়গায় আমরা পৌঁছে গেছি যে এই তালিকার মধ্যে দেখেন, আপনি যে বলছিলেন তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তালিকা আগে কে ছিল? রাজনৈতিক কর্মী বা অপোজিশন। এরপরে সেখানে আসছে কারা? ব্যবসায়ী। তারপরে আসছে মোটামুটি ইলিয়াস আলী দিয়ে শুরু হয়েছিল ইদানিং কালে, হ্যাঁ, রাজনৈতিক কর্মী। এরপরে তো ওখানে দেখেন আপনি সাংবাদিক এসেছেন, শিক্ষক এসেছেন, ব্যবসায়ী ঢুকেছে। হ্যাঁ, তো এই যে মানুষের সংখ্যার তালিকা না, পেশার তালিকা বাড়ছে। এটা বাড়তে বাড়তে
কোনদিন আইনজীবী তো হয়ে গেছে আপনার ওই যে নারায়ণগঞ্জেরটা ধরেন, হ্যাঁ, এরপরে সরকার, তাই না, ওই যে এরপরে চন্দন সরকার, এরপরে কে এই প্রশ্নটার জবাবটা কি দিবে? এরপরে আমি, আপনি, সাংবাদিক, আমরা তো ঢুকে গেছি এর মধ্যে সরকারের কেউ যে ঢুকে পড়বে না, হ্যাঁ, আইনজীবী বিচারকও যে ঢুকে পড়বে না, এই নিশ্চয়তা কে দিবে? সরকারি আমরা ঢুকতে আমার মনে হয় আমরা 1 বছরের মধ্যেই হয়ে যাবে। আমি এই জন্য বলছি যে এটা আমাদের দেশের যে প্রথম না, একই ধরনের জিনিস, মানে আইন শৃঙ্খলা বাহিনী তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইনের বাইরে চলে যাওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এটা আমাদের দেশে প্রথম না, এটা পৃথিবীর অনেক দেশে হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে ধরেন আমরা যদি বড় দাগে বলি মধ্যপ্রাচ্য দেশগুলিতে, আর ওই সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলিতে, চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, গুয়েতেমালা, এল সালভাডোর, নিকারাগুয়া, এদের ধরেন কত 1970-80 থেকে, এবং মিডল ইস্টে মোটামুটি এই যে একদলীয় সরকারগুলি যে হয়েছে 1980 থেকে, যেসব দেশে তো হয়েছে, দুইটা জিনিস খুব স্পষ্টতই ওইসব দেশে ঘটেছে। প্রথমত এইসব ধরেন অভিযানের কারণে প্রথম অপরাধটা কিছু কমেছে প্রত্যেকটা দেশে। আমাদের এটা প্রথম দিকে বোধ হয় কিছুটা একটা তো সন্ত্রাসীদের একটা হয়তো ইতিবাচক প্রভাব ছিল, কিন্তু পরবর্তীতে এই প্রত্যেকটা দেশেই আইন শৃঙ্খলা বাহিনী আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অর্থে যে দুনিয়ায় এখন যেসব দেশে আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে বেশি বিচার বহির্ভূত কাজ করেছে, সেই সব দেশেই কিন্তু এখন অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি। একদম স্ট্যাটিস্টিক্যাল এটা ওই দক্ষিণ আমেরিকার যেসব দেশে আইন শৃঙ্খলা বাহিনী এসব কাজ বেশি করেছে, সেই সব দেশে এখন সবচেয়ে বেশি অপরাধ হয়। এটা হলো 1। আর 2 হলো বলতে গেলে সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়ছে। এই অর্থে যখন যে আপনার রক্ষক সে যখন ভক্ষক হয়ে যায়, তখন তাকে অনুসরণ করে অন্যরা কিন্তু সমাজে খারাপ হয়ে যায়। তখন এই দুটো জিনিস কিন্তু দুনিয়ার যতটা 30টা দেশে পড়াশোনা এককালে করেছে, এখন নাম ধরে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু এইটাই হয়েছে। এবং এটা হলো ওইসব দেশের নেতৃত্বে অদূরদর্শিতার কারণে, যে মনে করেছে যে এটা দাগালে এটা কুইক সলিউশন হয়ে যাবে, কিন্তু এদের সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়ে। এটা কেউ এখন 7টা দেশে হয়েছে, এবং আমি ধরুন এটা নিয়ে 10 বছর ধরে এটাই বলছি, যে এটাও কিন্তু আমার স্পষ্ট মনে আছে, বলছেন যে এখন রাজনীতিবিদ হয়েছে, কিন্তু এটা সমাজের অন্য স্তরে ছড়িয়ে যাওয়া। তো একটা আমি বলবো, অনেস্টলি যেটা আমার ধারণাটা ভুল হয়েছিল, আমাদের সংখ্যাটা ভয়াবহ, কয়েকশো, কিন্তু অন্যান্য দেশে এই সংখ্যাটা আরো অনেক বেশি হয়েছিল। আমাদের ওই তুলনায় কিন্তু সংখ্যাটা ঠিক আমাদের সংখ্যা এই জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এই প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই, যে প্রসঙ্গটি উঠেছে সেটি হচ্ছে যে আগে শুধুমাত্র দেখা যেত যে রাজনৈতিক প্রতিপক্ষদের ঘায়েল করার জন্য তাদেরকে গুম করা হচ্ছে বা তারা নিখোঁজ হচ্ছেন, কিন্তু এখন যেটি বলা হচ্ছে যে এখন সাংবাদিকরা হচ্ছেন, শিক্ষকরা হচ্ছেন, কিন্তু আসলে তাদের গুম হয় বা নিখোঁজ হয় লাভবান কারা হচ্ছে? কারা লাভবান হবে? লাভবান কারা হচ্ছে সেটা বলা মুশকিল, কিন্তু ক্ষতি যে জায়গায় হচ্ছে বা কেন হচ্ছে, ক্ষতিটা যে জায়গায় হচ্ছে, একটা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, নাগরিকের ক্ষতি হচ্ছে, আর যে সরকার আছে সরকারের ক্ষতি হচ্ছে। এবং লাভবান যারা নিয়ে যাচ্ছে, যাদের দায়িত্ব, যারা এই বলপূর্বক এই নাগরিকদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তো এটা তো আমাদের জন্য খুব একটা শুভকর নয়। রাষ্ট্রের জন্য দেশের বাইরে তো একটা সমালোচনা আছে এই ধরনের যে গোল হয়ে যাওয়ার ব্যাপারটা। তারপরে এর ফলে যেটা হচ্ছে, যে ক্ষতিটা হচ্ছে, এক ধরনের একটা ইন্ডেমনিটি পেয়ে যায়। আমরা তো যেমন ধরেন 1975 সাল থেকে 96 সাল পর্যন্ত সেই যে একটা ইন্ডেমনিটি অর্ডার, একটা কুখ্যাত ইন্ডেমনিটি অর্ডিন্যান্স ছিল বঙ্গবন্ধু হত্যার ব্যাপারে, সেটা নিয়ে আমরা অনেক সংগ্রাম করলাম, আন্দোলন করলাম, সেটা চলে গেছে, বসে গেছে। জেল হত্যা নিয়ে আমরা বেশ ইয়ের মধ্যে আছি যে এটা একটা সুরাহা হোক, কে তার পিছনে ছিল। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আবার যদি নতুন ভাবে, সেটা তো একদম আনুষ্ঠানিকভাবে অর্ডিন্যান্স করে 5ম সংশোধনী করে একটা করা হয়েছে, আইনগুলো রদ করা হলো। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা ইন্ডেমনিটি পেয়ে যাচ্ছে, এরপরে যে ইন্ডেমনিটির পাশাপাশি যে আরো যেটা হচ্ছে ইম্পিউনিটি একটা পেয়ে যাচ্ছে। তো এখন ইম্পিউনিটি আইন একটা দেশে, একটা সভ্য দেশে, সভ্য সমাজে এই যুগে আপনি এই শতাব্দীতে আপনি একটা বিশেষ কয়েকটা গোষ্ঠীকে, বিশেষ কতগুলো দলকে আপনি ইম্পিউনিটি দিয়ে দেবেন, এবং তারা আইন শৃঙ্খলা রক্ষার নামে এবং আইন রক্ষা করার নামে তারা নিজেই আইন ভঙ্গ করবেন, নিয়ে যাবে। তো এটা তো গ্রহণযোগ্য নয়। তো যেখানে কথাটা পূর্বে এসেছিল যে আমাদের নিরাপত্তা বাহিনী বিষয়টা,
এখন আমি যেটা মনে করি নিরাপত্তা বাহিনী আমাদের একটা দেশের নিরাপত্তা বাহিনীর দায়িত্বটা কি হবে? নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা এবং প্রতিষ্ঠিত নির্বাচিত সরকারকে রক্ষা করা, সাধারণ নাগরিককে রক্ষা করা। নিরাপত্তা বাহিনী যদি আমার নাগরিক হিসেবে আমার নিরাপত্তার প্রতি একটা আলাদা হুমকি হয়ে যায়, তখন আমি কার কাছে যাব? এখন নিরাপত্তা বাহিনী হচ্ছে আবার সরকারি অধীনে। নিরাপত্তা বাহিনী বলতে বা নিরাপত্তা ব্যবস্থা বলতে আমি সরকারকেই বোঝাবো। তো যার ফলে যেটা হচ্ছে, যখন নিরাপত্তা বাহিনী আমাকে রক্ষা করতে পারছে না, যে কোনো নাগরিককে রক্ষা করতে পারছে না, তো সেখানে আমার একটা ভয় এসে যায়। তো সেই নিরাপত্তা বাহিনী দেশের রাজনীতি, দেশের সংবিধান, দেশের প্রতিষ্ঠিত সরকার, সেই ক্ষেত্রে তাদেরকে কতটুকু রক্ষা করতে হবে সেটা একটা চিন্তার বিষয়। তো যেটা মনে হচ্ছে আমাদের একটা সময় সবাই চিন্তা ভাবনা করা, বিশেষ করে যারা রাজনীতি করেন, ক্ষমতায় আছেন, সরকারি দলে আছেন, বিরোধী দলে আছেন, আমাদের যে নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, এদিকে ঢেলে সাজানোর একটা সময় এসছে। কিন্তু আমাদের কিন্তু এরা কিন্তু যে আপনি দেখেন যে কোনো বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, যে আচার আচরণ তারা করেন সাধারণ নাগরিকের সাথে, সেটা কিন্তু অন্য কোনো সভ্য দেশে এটা আমি দেখি না। এখন কোনো বিষয় সমস্যা হলে, আমার এলাকায় কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি হলে আমি যাব, আমার থানায় যাব, নির্ভয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে আমি যাচ্ছি না, গেলে আরো সমস্যা হয়ে যেতে পারে, আমার জন্য সমস্যা হয়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ আমি আগে দিয়েছি, কয়েক মাস আগে, বেশি দিন না, 3-4 মাস আগে বাংলাদেশের কোনো একটা অঞ্চলে একদল লোক হিন্দু এক মন্দিরে কতগুলো মন্দির ভেঙেছে, ভেঙে চলেছে। তখন এক মহিলা সাংবাদিক তিনি গিয়ে সেটা ছবি তুলেছেন, তারা যে ভাঙচুর করেছেন ছবি তুলেছেন, তাকে বাধা দেওয়া হলো, তারপরে তিনি ছবি তুলেছেন। পরে দেখা গেল যে যারা ভাঙচুর করছে উল্টো তার বিরুদ্ধে একটা মামলা করে দিল যে এই মহিলা সাংবাদিক তিনি গিয়ে এগুলো ভাঙচুর করেছেন। এখন তিনি দেখা যায় দাঁড়িয়ে তিনি ঘুরে বেড়াচ্ছে আইনের শাসনের জন্য, তার পক্ষে কেউ কথা বলার জন্য। তো এই যদি ব্যবস্থা হয়, রাষ্ট্রের ব্যবস্থা হয়, বা আমি বলবো না একটা রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্র যদি মানে এইসব কার্যকলাপের মধ্য দিয়ে এইসব দেখেও অবলোকন করেও যদি রাষ্ট্র কিছু না করতে পারে, তাহলে কিন্তু নাগরিকদের জন্য একটু সাধারণ নাগরিকরা যখন নিখোঁজ হয়ে যান, তখন সবচেয়ে বড় দায় কিন্তু সরকারের। অবশ্যই সবাই আঙুল তুলবেন সরকারের দিকে, যে সরকার ব্যর্থ হয়েছে, সরকার কেন করতে পারেনি। তাহলে সরকার এই বিষয়ে আসলে আরো কঠোর অবস্থান কেন নিচ্ছে না, সে বিষয়টি আসলে অনেকের কাছে পরিষ্কার। সরকার সক্ষমতার অভাব নাকি আমাদের নিয়ন্ত্রণে? এখন কথা যে সরকার এখন যদি অনির্বাচিত সরকার হতো, যদি সামরিক শাসন হতো, তখন আমি ভাবতাম, ধরে নিলাম যে ঠিক আছে, এদের কাছে কিছু আশা করা যায় না। কিন্তু যে সরকারগুলো নির্বাচিত সরকার, আমাদের ভোট দিয়ে আমরা নির্বাচিত করি, আমাদের আস্থা তাদের উপর আছে, তাদের উপর আমাদের আস্থা আছে, তো তারা যদি এগুলো না নিতে পারে, তাহলে তো আমি যেটা বলবো, হয় তাদের সদিচ্ছার অভাব আছে, আর না হলে তাদের মধ্যে তাদের যোগ্যতার অভাব আছে। আমি বলবো দুটাই, সদিচ্ছাও নাই, যোগ্যতাও নাই, দুটোরই অভাব নাই বলবো না, যোগ্যতার সাংঘাতিক অভাব হচ্ছে না। তারা ব্যাপারটা আমি ইন্টারন্যাশনাল একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, যে তারপরে এখান থেকে যে আপনি বলাতে জেলে সাজাতে হবে, প্রত্যেকটা দেশে 20 বছর, 30 বছর, 40 বছর পরে হোক এগুলো বিচার হচ্ছে, বিচার হতেই হয়। কতগুলি যদি সমাজ বিচার না করে পারে না, আমাদের বঙ্গবন্ধু হত্যা যতই হোক, এককালে তাদের মধ্যে যারা হত্যা করেছিল 75-এ, ইন্টারন্যাশনাল টেলিভিশনে ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমি তাদের ভাষায় শেখ মুজিবুর রহমানকে মেরেছি। এর থেকে তো দাম্ভিক, এর থেকে ক্ষমতা বড় আর কেউ দেখায় নেই, তাদেরও তো বিচার হয়েছে, আমাদের যুদ্ধবাদের বিচার হয়েছে, এবং এদের থেকে তো ক্ষমতার দম্ভ কেউই দেখায় নেই। তো কিন্তু এখনো যারা ওইখানে আছেন, তাদেরও এটা বুঝতে হবে যে দুনিয়ার সব দেশে ওই সমাজে, যে সমাজে তারা এইসব কাজ করেছে, ওই সমাজ নিজেকে টিকে থাকার স্বার্থে এদের বিচার করতে হবে। আজকে না হয় 2 বছর পরে বিচার করতে হবে। মানে গুয়াতেমালার রিটেস্ট করে 2-3 বছরের মধ্যে ওদের 3-4টা সেনাপ্রধানের যাবজ্জীবন জেল হয়েছে। যদি কিছু খোঁজ দেখে, সব দেশে এটা হচ্ছে। এই সমাজকে আমাদের এগিয়ে যাওয়ার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের সবার নিরাপত্তার জন্য যারা এইসব করেছে তাদেরকে বিচার করতে হবে। হয়তো মানে আগামী 2 বছরে হবে না, 5 বছরে না হতে পারে, কিন্তু যারা এখন এই আইন শৃঙ্খলা, আমি খুব স্পষ্ট করে বলছি, যারা আছেন, যারা এইসব কাজ করছেন, বয়স কত 25 থেকে 40-এর কোটায়, অবশ্যই তারা আরো 30-40 বছর বেঁচে থাকবেন। বিচারের সম্মুখীন তাদের হতেই হবে, প্রত্যেকটা সমাজে হয়েছে। আরেকটা বিষয় দেখেছি, আমাদের যে প্রতিষ্ঠানের একটা ব্যাপার, প্রাতিষ্ঠানিক ব্যাপারগুলো আছে,
প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় ধরো গুরুতর কোনো বিষয় আসলে শুধু আইন শৃঙ্খলা না, অন্য যে কোনো বিষয় প্রায় মন্ত্রীকে বলতে শোনা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটা ইয়ে করেছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তো প্রধানমন্ত্রী তো আছে ফার্স্ট আমার ইকুয়ালস প্রাইমাস ইন্টার পাওয়ার যেটা বলি। তো আপনি যে আপনার যে পোর্টফোলিও আছে, দপ্তর আছে, আপনার দায়িত্বটা আপনি তো স্বেচ্ছায় নিজ দায়িত্বে পালন করবেন। এখন মুবাশশিরের বাবাও কিন্তু বলছিলেন যে আমি বাবা করতে পারেন, কিন্তু বাবা বলছে কারণ আমার কাছে খুব স্পষ্ট। কারণ সবারই ভরসার জায়গাটা মনে হচ্ছে না ভরসার জায়গা আমি একটু সমালোচনা শুরু বলি। আমাদের মন্ত্রীরা যখন বক্তব্য রাখেন তারা দুটা, এখন দেখি ইনক্রিজিংলি তাদের বক্তব্য দুইটা। প্রথম অংশ হলো প্রধানমন্ত্রীর স্তুতি বাক্য প্রশংসা করা, আর দ্বিতীয় অংশ হলো বিরোধী দলকে গালাগালি করা। এর বাইরে এখন আমরা যারা নাগরিক প্রতিদিন মন্ত্রীদের কাছে শুনছি একটা কথা, আপনি এটা বললেন নির্দিষ্ট হয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা বাক্য শুনছি, প্রশংসা বাক্য শুনছি, প্রশংসা বাক্য শুনছি, প্রতিদিন টেলিভিশনে 4 দিন মন্ত্রীর বক্তব্য থাকলে মানে একদম এটা যে প্রধানমন্ত্রীর ক্ষতি হচ্ছে সেটা না, কিন্তু ফলে তার প্রতি আমাদের যেটা প্রত্যাশা বেড়ে যাচ্ছে, তার যেটা কাজ না, তার যেটা দায়িত্ব না, আমরা এটা তার কাছ থেকে আশা করছি। ফলে কিন্তু যেটা তাকে একদম অসম্ভব জায়গায় নিয়ে যাচ্ছে। দেশের প্রত্যেকটা মানে কোথায় চুরি হলো, ডাকাতি হলো, গুম হলো, এটা তো প্রধানমন্ত্রীর সমাধান করার কথা না, তাকে আমরা অসম্ভব জায়গায় ফেলে দিয়ে তারই অনিষ্ট করছে। আমরা জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে যেতে চাই, যেমন মুবাশশিরের ব্যাপারটি নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে শুরু থেকে, যেহেতু তিনি একসময় সাংবাদিক ছিলেন, মিডিয়ার সাথে যোগাযোগ ছিল এবং অনেকের সাথে, এবং সব মিডিয়াতে এটি খুব গুরুত্ব দিয়ে এসেছে এবং আর প্রোফাইলটা ছোটখাটো প্রোফাইল সমাজের অবশ্যই আমরা সেটাই বলছি, কিন্তু যারা এই ধরনের অপরাধের শিকার হচ্ছেন সবাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তাহলে তাদেরটা তো মিডিয়া ওইভাবে আসছে না। এবং যদি আমি বলতে চাচ্ছি যে মুবাশশিরের এই ঘটনার পরে এত মিডিয়ার প্রেসার এবং এত রিপোর্ট এত কিছুর পরেও কিন্তু 48 ঘন্টার বেশি পার হয়ে গেছে এবং এখনো আমরা তাকে খুঁজে পাইনি। যারা সাধারণ পরিবার যেসব এই ধরনের অপরাধের শিকার হচ্ছেন, তাহলে তারা আসলে কোন জায়গায় আছেন? যেমন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক তিনি নাসিরউদ্দিন এলাম, তিনি বলেছেন যে এসব বিষয়ে থানায় জিডি করতে গেলে চরম অবহেলার শিকার হতে হয় স্বজনদের, এবং তারা আসলে তাহলে মানে কোথায় যাবে? এটা ধরেন আমাদের যেটা উনি বলছিলেন, আমাদের দীর্ঘ যে আমাদের পুলিশের সিস্টেমের অভ্যাস যেটা, বা পুলিশের জন্ম ব্রিটিশ ভারত যেভাবে হয়েছিল যে প্রজাদের শাসন করা, সেই মেন্টালিটি থেকে তো এখন বের হয়ে আসতেছে, কিন্তু রয়ে গেছে তো দেশটা, সেটারই বহিঃপ্রকাশ এটা। কিন্তু তারপরেও ধরেন এর মধ্যে যে ভালো কাজ হচ্ছে না তা না, ঘটনা 10টা ভালো কাজ যদি করেন, হ্যাঁ, এর মধ্যে যদি একটা খারাপ কাজ করেন একটাই আসবে আপনার, কারণ ওইটা তো আপনার দায়িত্বের মধ্যে না, আপনি খারাপ কাজটা কেন করবেন? আর ভালো কাজটা করা আপনার দায়িত্ব। তো এই কারণে এই সমালোচনাগুলি হবে। আর ডক্টর মুবাশশিরের কথা যদি বলেন, দেখেন এটা লোকালি না, এটা ইন্টারন্যাশনালি যে রিঅ্যাকশনগুলি হচ্ছে আমরা তো পাচ্ছি। হ্যাঁ, উনি তিনি সন্ত্রাসবাদ নিয়ে যেহেতু কাজ করেছেন, গবেষণা করেছেন, সেটি নিয়েও অনেকে সেটা এই যে কিছুদিন আগে উনি আপনার ওয়াশিংটনে এই আপনার পলিটিক্যাল ইসলাম নিয়ে উনি সেমিনারে বক্তৃতা দিয়ে এসেছেন, সিঙ্গাপুরে দিয়ে এসেছেন। উনি ওয়ার্ল্ড ওয়াইড ওনার কাজকর্মের রেপুটেশন, খুব পরিচিতিটা আছে। হ্যাঁ, তুমি ইউএনডিপির কনসালটেন্ট, ওনাকে তো ইউএনডিপির মিটিং থেকে বেরোবার পরে নিয়ে যাওয়া হয়েছে। তো সো এই প্রোফাইল যেটা বলেন, এই প্রোফাইল আর আরো যে বললেন সমাজের নিম্ন স্তরের মানুষের, সেদেরকে তো আমরা মানুষই মনে করি না, এটা আমরা মিডিয়া মনে করি না, আমার আইন আদালতও মনে করে না। এই যে স্বাধীন ধরে হাইকোর্টে মামলা করেন, এই নিম্নবিত্ত মানুষ কি যেতে পারেন ওনার কাছে? পারেন না, বলে লাভ নাই, এটাই বাস্তবতা। আমরা বলি যে আর্টিকেল 27 আইনের চোখে সব সমান, আইনের চোখে বিত্তবানরা একরকম, নিম্নবিত্তরা আরেক রকম, এটা আমাদের মানতে হবে। কারণ ওই সমাজটা আমরা গড়ে তুলতে পারি নাই যে এই জায়গায় সব শ্রেণীর মানুষের সমান অধিকার থাকবে। এখন এই মুবাশশিরের বিষয়ে যেমন আমি কথা বলতে পারতেছি, ধরেন সব জায়গায় কোথায় আছে বা আপনি কথা বলতে পারছেন, কারণ কানেকশন। ওই মানুষটা তো কেউ নাই, ওই কিন্তু থাকা উচিত ছিল, রাষ্ট্রের এই ব্যবস্থাটা থাকা উচিত ছিল, যে কারণেই তৈরি করা হয়েছে আমার জাতীয় মানবাধিকার কমিশন। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই কমিশনটা এই কাজ করবে, কিন্তু এই কমিশনটি সেই কাজ করার সুযোগ আছে। যেটা বদরুল ভাই বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে আমি দোষ দেই না, আমি দোষ দিই রাষ্ট্রের রাজনৈতিক দর্শনকে। রাষ্ট্র যদি চায়, এই প্রতিষ্ঠান ঠিক করার কোনো বিষয় না, এই ব্যক্তির আচরণ চেঞ্জ হয়ে যায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কেন? বা আপনার যখন ওই নিউট্রাল সরকার থাকে তখন একরকম আচরণ হয়, কেন? আজকে যে চাঁদাবাজি করছে ডেলি কোনো কারণে মানে আইনগতভাবে
সরকার চেঞ্জ হয়, তখন আজকে যে চাঁদাবাজি করছে সেই যে চাঁদাবাজি করবে না, তারও আচরণ। আমি সেটাই বললাম যে রাজনৈতিক, আপনি যদি রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করেন, আজকে আমার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং পুলিশকে যত গালি দিই, এই পুলিশকে যদি আপনি একটু স্বাধীনভাবে চলতে দেন এবং জবাবদিহির আওতায় আনেন, স্বাধীনভাবে চলা মানে তাই কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। দুটো একসঙ্গে করেন, দেখবেন যে পুলিশই আপনার সব। আমরা একেবারে শেষের পুলিশকে তো আমরা কি করছি, পুলিশকে আমরা পলিটিক্যালি ইউজ করতেছি, তাই না? সো ওই জায়গাটা আপনার পুলিশকে গালি দিয়ে আর যাই দিই, এটা রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে যে আমি নাগরিকদের কল্যাণে পুলিশকে কোন কাজে ব্যবহার করব। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি এবং যে বিষয়টি নিয়ে আজ আলোচনা আমরা করছিলাম সেখান থেকে যে বিষয়টি আসলে বারবার উঠে আসছে সেটি হচ্ছে যে গুম নিখোঁজ হওয়ার যে ঘটনা, সেটি কি বাংলাদেশে খুব সাধারণ একটা ব্যাপারে পরিণত হচ্ছে কিনা। যদি না এরকম চমকে যাওয়ার মতো কোনো খবর হয়, তার ছাড়া কিন্তু এই যেমন আমি বলছিলাম যে গত 2.5 মাসে কিন্তু 9টি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আপনি বলছিলেন মাসের গড়ে 6 জন যদি হয়, সপ্তাহে একজনের বেশি হচ্ছে। তো এটা যে কদিন পরে প্রতিদিন একজন হবে না, আমি তো এটা বলতে পারছি না, কারণ ট্রেনটা তো উপরে ঊর্ধ্বগতি, সংখ্যাটা তো দিনকে দিন বাড়ছে এবং সেক্টরও বাড়ছে। তো এই কারণেই আমি বলছি যে এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, কারণ আমি দেখছি আপনি যে মন্ত্রণালয় বলেন, বিভাগ বলেন, এটা দেওয়া হবে না। এই জায়গাটায় ওই যে ভরসার জায়গা যে বারবার বলেন, এক জায়গা থেকে এই জায়গায় স্ট্রিক্টলি এই জায়গাটায় আপনার হস্তক্ষেপ করতে হবে যেন আরেকটা ঘটনা এমন না ঘটে। যে কারণে হোক, রাজনৈতিক কারণ হোক, ব্যবসায়িক কারণ হোক, পারিবারিক বা দ্বন্দ্বের, আপনার নিয়ম অনুযায়ী আপনার থাকলে, যেটা হাইকোর্টের নির্দেশনা দিচ্ছে, আপনার অ্যারেস্টের বিধান আছে না, হ্যাঁ, হাইকোর্ট তো নির্দেশনা দিয়েছে, তো নির্দেশনাগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার দরকার পড়ে না। দেখেন আমি একটু অ্যাড করি, আজকের ঘটনায়, আজকের ঘটনা র্যাব যে ইয়াকে যে নিয়ে গেল আমাদের বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা এই বাংলা মোটর থেকে, বুঝলাম কি ওনার বিরুদ্ধে কোন ওই প্রতারক চক্রের সঙ্গে ওনার যোগাযোগ পেতে পারে, আমি করছি না। তো তাকে তো ধরার একটা বিধান থাকতে হবে, তাকে রাস্তা থেকে উঠায় নিয়ে মাইক্রোবাসে করে তো নিয়ে যেতে পারেন না। সমন দেন, অ্যারেস্ট করেন, নিয়ম অনুযায়ী 3 ঘন্টার মধ্যে আত্মীয় স্বজনকে জানান, তা আপনি ধরে নিয়ে গেলেন। তো আমি এটাও মানি যে অনেক সময় সমন জারি জাত ক্রিমিনাল যদি হয়, আমার এখনই তাকে ধরতে হবে, আমি ধরে নেই। হাবিবুল আলম বীর মুক্তিযোদ্ধার কি ওই জাত ক্রিমিনাল যে তাকে আমাকে এইভাবে উঠাই নিয়ে যেতে হবে? এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন মনে হবে যে এই যে সাধারণ হয়ে যায়, আপনি যে প্রশ্নটা করলেন, এই যে গা শ হয়ে যায়, এরপরে বীর মুক্তিযোদ্ধাকে নিবে, এরপরে আমাকে আপনাকে নিচ্ছে। এখন যেটা এটা একদম যেটা আমাদের বলে আসছে, যেটা আমাদের বুঝতে হবে যে এতে সমাজের কেউই কখনো লাভবান হবে না। আমাদের বুঝতে হবে যে পক্ষে যারা যুক্তি দেয়, ঠিক আছে, লাভ না, ওটাই তো ক্ষতি। ঠিক আছে, মানে এইরকম পথে গিয়ে কোনো সমাজ লাভবান হয়নি, পুরোটাই ক্ষতি হচ্ছে এবং ক্ষতি হয়েছে বলে এটা বন্ধ করতে হবে। অনেকেই হয়তো সমাজে আছেন, হয়তো আমলাদের মধ্যে আছেন, পুলিশের মধ্যে আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছেন, রাজনীতি মনে করছেন যে এই পথে গেলে আমাদের সমস্যার সমাধান হবে, কিন্তু এইটা সমাজকে ভেঙে দেওয়ার পথ। এবং যেই সমাজ এই পথে গেছে সেই সমাজে কিন্তু ভেঙে পড়েছে, অনেক বেশি কষ্ট দিতে হয়েছে। এটা আমাদের বুঝে আমাদের সবাইকে কিন্তু এটা প্রত্যেকটা ঘটনার প্রতিবাদ করতে হবে, বলতে হবে যেটা আর না। সভ্য বদরুল আসলাম যেটা বললেন যে সভ্য গণতান্ত্রিক সমাজে এটা কোনো মতেই হতে পারে না। অপরাধ করবে, অপরাধীকে ধরা, শাস্তি দেওয়ার আইন আছে, আমাদের বহু পুরনো আইন আছে, সবকিছু আছে, ওই নিয়েই করতে হবে। আইনের বাইরে কিছু করতে গেলে আমরা অনবরত নিজে নিজে পায়ে কুড়াল মারছি। আমি 2টা পয়েন্ট তুলতে চাই। একটা হচ্ছে আমরা আশা করছি, আমি এখন আশা করবো, আমরা সবাই আশা করছি যে মোবাশ্বের হাসানকে খুঁজে পাওয়া যাবে। এর পাশাপাশি যে অন্যদের যে অগণিত যারা উধাও হয়েছেন সাধারণ নাগরিক, আমরা তাদের পরিবারকে প্রায় দেখি মানববন্ধন করতে, প্রেস ক্লাবে আসতে, ঠিক একইভাবে তো তাদের খোঁজ, তাদের যে সন্তান, পিতা, ভাই তা হারিয়ে গেছেন, তাদের যেন খোঁজ খবর নেওয়া হয়, তারা কোথায় আছে সেইভাবে একটা অপারেশন চালানো হয়। আরেকটা গুরুত্বপূর্ণ যে আমরা এই যে এইসব বিষয়গুলো যে আমরা যে আলাপ করছি পত্র পত্রিকায়, এই ধরনের আলোচনায় আমাদের সমাজের অন্যান্য স্তরে, এই কথাগুলো যে ভবিষ্যতে যে পরবর্তী যে জাতীয় সংসদ অধিবেশন হবে, জাতীয় সংসদ অধিবেশনের দরকার উচিত, সরকারের উচিত যে এই কথাগুলো তুলে আনা, এবং যাতে আমাদের জনসমক্ষে পাবলিকলি প্রকাশ্যে আমরা দেখতে পারি যে আমাদের জাতীয় সংসদ সদস্যরা এরাও এই নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং কি পদক্ষেপ নেবেন, সরকার কি পদক্ষেপ আমরা জানতে পাবো। কিন্তু সংসদে যদি আলাপ আলোচনা হয় সেটা একটা দেখার বিষয়। জি, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের আলোচনায় আসার জন্য।
দর্শক, বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে আজ আমরা কথা বলছিলাম খোঁজ নিখোঁজ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে যে ডক্টর মুবাশশিরের যে অপহরণ আমরা বলবো না, নিখোঁজ হওয়ার যে ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে, সেটিকে ঘিরেই আসলে আমাদের এই আলোচনা ছিল, এবং আমরা চাইবো তিনি খুব শীঘ্রই তার পরিবারের কাছে ফিরে আসেন, এবং আর কোনো পরিবারের যেন এই ধরনের কোনো সদস্য নিখোঁজ হয়েছে এই কষ্ট নিয়ে যেন কোনো পরিবারের থাকতে না হয়। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।